শোষণকারীর দল সেদিন মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কৃষি বিলে এবং কৃষি কল্যাণের জন্য যে আইন এনেছিলেন তার বিরোধ করার জন্য সেদিন গিয়েছিলেন। আমরা জানি এই ডেমোক্রেসিকে গণতন্ত্রের রাষ্ট্রে একজন কৃষক ছিলেন না, সেটা আমি গ্যারান্টি দিয়ে আজকে এখানে পবিত্র বিধানসভায় বলতে পারি। একজন সেদিন কৃষক ছিলেন না। কারা ছিলেন? এরা সেদিন ভুয়া কৃষকের নামে ভুয়ো কৃষক সেজে সেই আন্দোলন করেছিলেন, কটন ধান উৎপাদন করেছিলেন, কতটুকু কফি চাষ করেছিলেন। যারা অবস্থিত আপনারা রয়েছেন নিশ্চিতভাবে, তবে বেশি কৃষক জাননি। একজন কৃষক রাজ্যপাল মহোদয় উনি যে ভাষণ লিখেছিলেন, ওনার ভাষণের সমর্থনে আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্ত ভাবে রাখার চেষ্টা করব এবং মহামান্য রাজ্যপাল মহোদয়ের বক্তব্যের উপরে এই বিধানসভায় যে সকল মাননীয় বিধায়ক বিরোধিতা বা অ্যামেন্ডমেন্ট এনেছেন, আমি তার তীব্র বিরোধিতা করছি এবং সেটাকে আমি খণ্ডন করছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আমার আলোচনার শুরুতে আমি বলতে চাই যে এই রাজ্যে বড় একটা অংশ যেটা এডিসি এলাকা বলে আমরা জানি, এবং ওই সমস্ত এলাকায় যারা বসবাস করে অধিকাংশ তার 90% জনগণ জনজাতি সমাজে রয়েছে। আমরা জানি এই রাজ্যে রাজন্য আমল ছিল এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের দ্বারা রাজ্য পরিচালিত হয়ে আসছে এবং প্রজা পালন করছে। এ রাজ্যের ইতিহাসে যে সুদীর্ঘ সময় যারা শাসন ক্ষমতায় ছিলেন, বিশেষ করে বামফ্রন্টের মতো সংগঠন যারা প্রথম ধাপে 10 বছর এবং পরবর্তী সময়ে 1993 থেকে 2018 সালের আগ পর্যন্ত এই 35টি বছর বামফ্রন্ট সরকার ছিল। মাঝখানে 5টি বছর আমরা দেখেছি কংগ্রেসের নেতৃত্বে একটা জোট সরকার ছিল। এর আগেও নির্বাচনের মাধ্যমে সরকার চলছিল, কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতিটা নির্বাচনের সময় বা নির্বাচন ছাড়াও রাজ্যের কিছু কিছু রাজনৈতিক দল এমন ভাবে জনজাতি প্রেম বা জনজাতি দরদ দেখাচ্ছেন, সত্যি মনে হয় যেন যে জনজাতিদের যে দুর্দশা, সেই দুর্দশার জন্য ওনারা অত্যন্ত আন্তরিকতা বা যথেষ্ট প্রেম রয়েছে। কিন্তু বাস্তবটা যদি আমরা লক্ষ্য করি যে গোটা রাজ্যের জনজাতি এলাকাগুলোতে বা তাদের যে জনজীবন, তাদের যে জীবন মান, সত্যি সেটা অত্যন্ত প্যাথেটিক এবং বেদনাদায়ক, যেটা আমি মনে করি। কারণ আমি আমার রাজনৈতিক জীবনে এই সুদীর্ঘ সময় আমি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি এবং একটি রাজনৈতিক দলের হয়ে আমি কাজ করে এসেছি, ভারতীয় জনতা পার্টি। সেই সুবাদে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কোথায় এডিসি এলাকায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে একটা মানুষ, একটা পরিবার, একটা জাতিগোষ্ঠী কোনো অবস্থাতেই সে এইভাবে জীবনযাপন করতে পারে না। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, রাস্তা, শিক্ষা, সভ্যতা, স্বাস্থ্যের
এত বেহাল অবস্থা যেটা আমরা দেখেছিলাম, আমি সেদিন আমার মনে ব্যথা লেগেছিল এবং আমি অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। কিন্তু আমরা প্রায় সময় দেখি, বিশেষ করে নির্বাচনের সময়, সে লোকসভা নির্বাচন আসুক, বিধানসভা নির্বাচন হোক, কিংবা এডিসি নির্বাচন হোক, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনের সময় বড় বড় যাকে বলে ইশতেহার, বিভিন্ন বা কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ইশতেহার প্রস্তুত করা হয় এবং সেই ইশতেহার কখনো কাব্যরূপ ভাষায়, কখনো আবার বাংলা ভাষাতে সেই ইশতেহারগুলা দরজায় দরজায় পৌঁছে দেওয়া হয়। আমি সেদিন সেই ইশতেহারগুলোর নাম দিয়েছিলাম যে ইশতেহার তো নয়, এটা একটা মিথ্যের দলিল, এবং বিগত দিনে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে এটা সম্পূর্ণভাবে এটা একটা মিথ্যের দলিল নিয়ে সেই জনজাতিদের তথা রাজ্যবাসীদের সামনে সেটা নিয়ে যাওয়া হতো। প্রতিশ্রুতির ঢালাও হয়ে প্রতিশ্রুতি সেদিন জনজাতি কল্যাণের জন্য প্রতিশ্রুতি বাংলা হয়ে যেত এডিসি এলাকাতে, কিন্তু বাস্তবে যে সুদীর্ঘ সময় যুগ যুগ ধরে এই রাজ্যের জনজাতিদের জীবনমানের বিন্দু মাত্র পরিবর্তন আনতে পারেনি ওই সকল রাজনৈতিক দল বা যারা এই রাজ্যের দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। এটা শুধুমাত্র এটা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, শুধুমাত্র নির্বাচনে জয়ী হওয়ার জন্য এটা ব্ল্যাকমেইল করা হতো আমাদের জনজাতির সমাজকে, এবং তাদের সঙ্গে যথেষ্টভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই বা কোনো কিছুই নেই। আর আমি বলবো শুধু বিশ্বাসঘাতকতাই নয়, সম্পূর্ণভাবে এই জনজাতি সমাজের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছিল, যেটা আজকে আমরা বাস্তব লক্ষ্য করেছি। গত 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এই রাজ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যেইভাবে জনজাতি কল্যাণে কাজ চলছে, আজকে সত্যিকারের জনজাতি উন্নয়ন, এডিসি উন্নয়ন, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমার প্রশ্ন এই জায়গাতে যে এই যে একটা লম্বা সময় দুটি রাজনৈতিক দল এ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, এ রাজ্যের শাসনের মধ্য দিয়ে তারা বারবার জনজাতি দল তাদের মধ্যে উঠলে উঠেছিল, বাস্তবে সেই উন্নয়নটা কেন হলো না? সেই প্রশ্ন যেভাবে আমার মধ্যে জেগেছে, আমার মধ্যে রয়েছে, নিশ্চিতভাবে আমি সেটা মনে করি এ রাজ্যের গোটা জনজাতি সমাজের মধ্যে সেই প্রশ্ন রয়েছে এবং সেটা থাকাটা অত্যন্ত বা থাকাটা আমার মনে হয় যে ওনাদের মধ্যে সেই প্রশ্ন জেগেছে বা আজকে সেই প্রশ্ন উঠছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আগেই বলেছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না, আর অনেক বক্তা রয়েছেন, ওনারা অনেক কিছু বলবেন। আমি এই জায়গাতে এইটুকু বলতে চাই যে আজকে গতকাল মাননীয় মহামান্য রাজ্যপাল মহোদয়ের বক্তব্যের উপরে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমাদের একজন মাননীয় বিধায়ক উনি কৃষির উপর কথা বলেছিলেন বা কৃষি যেন একটু বেশি বাড়াবাড়ন্ত দেখিয়েছিলেন। আমি বলতে চাই যে এই রাজ্যে আমরা দেখেছি, আমি যখন ছোট ছিলাম সেই ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে একটা সংগঠন ছিল এটা গোটা ভারতবর্ষ ব্যাপী, যার নাম ছিল সারা ভারত কৃষক সর্বনাশ কৃষক সভা। আমি ভুলে গিয়েছিলাম যে সারা ভারত কৃষক সর্বনাশ সভা না, সারা ভারত কৃষক মহাসভার নামে এইভাবে কৃষক প্রেম সারা রাজ্যে চষে বেরিয়েছিল, কৃষকদের বাড়ি বাড়ি দেওয়া হয়েছিল এবং মাঝে মধ্যে আমরা দেখতাম যে একটা লাল সালু হাতে নিয়ে দুজন চারজন একসঙ্গে ঘুরে কৃষকদের বাড়ি বাড়ি বা কৃষকরা যারা তার সামান্য তার শক্তির মধ্য দিয়ে, তার সীমিত জমির মধ্য দিয়ে যে উৎপাদিত ফসল ছোট ছোট বাজারে নিয়ে আসতেন, সেই সমস্ত কৃষকদের কাছে সেই লাল সালু সামনে ধরা হতো এবং সেদিন ভাগ্যক্রমে আমার সেই প্রান্তিক কৃষক ভাইয়েরা
দিতে বাধ্য হতেন, নতুবা তো তাদের হয়তো গর্দন হয়ে যেত, যেটা রাজামলের সেই ভাষা ছিল। এটাই ছিল সেদিন, সেই খবরদারিটা চলতো কৃষকদের উপরে। এই যে সারা ভারত কৃষক সভার নামে এত আন্দোলন, গোটা রাজ্যে আগরতলাতে আন্দোলন হয়েছে, আমবাসাতে আন্দোলন হয়েছে, উদয়পুরে আন্দোলন হয়েছে, কুমারঘাটে আন্দোলন হয়েছে, ধর্মনগরে আন্দোলন হয়েছে। আমি দেখেছি সর্বত্র প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে সারা ভারত কৃষক সভার নামে এইভাবে আন্দোলন। সেখানে দিল্লি থেকে, পশ্চিমবাংলা থেকে, কেরল থেকে বড় বড় বামফ্রন্টের নেতৃত্ব এসছে। আর মানে প্রতিশ্রুতি, সেই ঢালাও প্রতিশ্রুতি সেদিন কৃষকদের স্বার্থে রাখা হয়েছিল। আর সেই কৃষককে সর্বনাশের পথে ঠেলে নেওয়া হয়েছিল। তার এক দুটা উদাহরণ আমি আপনাদের সামনে মাননীয় মহোদয়ের উপাধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি এই পবিত্র বিধানসভায় আমি তুলে ধরতে চাই। আমরা দেখেছি কৃষক কোথায় থাকার কথা ছিল, কৃষক কোথায় থাকবে, কৃষক মাঠে থাকবে, কৃষক জমিতে থাকবে, সঙ্গে কি থাকবে, লাঙল থাকবে, জোয়ার থাকবে। সেই লাঙলের জন্য কৃষক মাঠে থাকবে। কিন্তু সেই সারা ভারত কৃষক সভার নামে সমস্ত কৃষকদেরকে মাঠ থেকে তুলে এনে রাজপথে সেদিন দাঁড় করে দেওয়া হয়েছিল। আর শুধুমাত্র ওই কৃষকরা রাজপথে দাঁড়িয়ে ভেঙে দাও, পুড়িয়ে দাও, লাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, সর্বনাশ করে দাও, শেষ করে দাও, শুধু এইভাবে স্লোগান। তাদের মুখে সেদিন আমরা শুনেছিলাম রাজ্যে আমার যারা সাধারণ কৃষক ভাই, যে কৃষকরা সামান্য চাষবাসের মধ্য দিয়ে সংসারকে প্রতিপালন করে থাকেন, ছেলেদের মুখে দুটি অন্ন জোগান, রাজ্যের মানুষের মুখে অন্ন জোগান, সেই কৃষকদেরকে সর্বনাশ করে জমি থেকে তুলে এনে রাজপথে দাঁড় করে দেওয়া হয়েছিল শুধু আন্দোলনের নাম করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমরা সেদিন দেখেছিলাম। আর সেই কৃষকের লাঙল জোয়াল কোথায় উঠেছিল? ছাদের উপরে। প্রত্যেকটা কৃষকের লাঙল জোয়াল ছাদের উপর তুলে দিয়ে তাদেরকে এইভাবে রাজপথে নিয়ে আনা হয়েছিল। কৃষক প্রেম, কৃষক দরদ, এইভাবে দেখানো হয়েছিল যে গোটা কৃষককে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, জমিকে সর্বনাশ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষক কল্যাণের জন্য, কৃষকদেরকে অধিকার দেওয়ার জন্য একটা বিল এনেছিলেন। আর সেই বিলের তীব্র প্রতিবাদ হয়েছিল দিল্লির সেই ইন্ডিয়া গেটের সামনে। সেদিন বলার অনেক কিছু, আমি যদি বলি